হ্যালো টিচার্স, আজকে আমরা আলোচনা করব সিটেট বেঙ্গলি পেডাগোজির একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটি হচ্ছে ইভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন এন্ড প্রফিসিয়েন্সি। ভাষার বোধগম্যতা ও পারদর্শিতার মূল্যায়ন। অর্থাৎ একটি শিক্ষার্থী একটি ভাষার যেগুলো স্কিল রয়েছে ওইগুলো সম্পর্কে কতটুকু সে বুঝতে পারে, কতটুকু সে আন্ডারস্ট্যান্ড করতে পারে, এবং এই স্কিল সম্পর্কে তার কতটুকু পারদর্শিতা রয়েছে, অর্থাৎ কতটুকু দক্ষতা রয়েছে। অর্থাৎ একটি শিশু এই যে ল্যাঙ্গুয়েজ স্কিল যেগুলো রয়েছে এগুলো সম্পর্কে কতটুকু বুঝে এবং ল্যাঙ্গুয়েজের উপর তার কতটুকু পারদর্শিতা রয়েছে, দক্ষতা কতটুকু রয়েছে, সেইগুলো সম্পর্কে একজন শিক্ষক কিভাবে ইভ্যালুয়েশন করবেন, কিভাবে অ্যাসেসমেন্ট করবেন, কিভাবে সেই শিশু সম্পর্কে যাচাই করবেন যে সেই শিশুটি এই ল্যাঙ্গুয়েজ স্কিল সম্পর্কে কতটুকু জানে বা কতটুকু বুঝতে পারে বা কতটুকু তার পারদর্শিতা রয়েছে এই স্কিল সম্পর্কে। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। তবে আজকের এই ভিডিওটি আমরা শুরু করার আগে কিছু পয়েন্টস গুলো আমাদের জানতে হবে, কারণ আজকে আমাদের আলোচনা শুধু হলো এই যে ল্যাঙ্গুয়েজ স্কিল যেগুলো রয়েছে এগুলোর মূল্যায়ন কিভাবে করবো, এগুলো যাচাই কিভাবে করবো, একজন শিক্ষার্থী জানে কিনা, বুঝে কিনা, বা সে ব্যবহার করতে পারে কিনা, বা সে বলতে পারে কিনা একটি ভাষা, বা সে একটি ভাষা লিখতে পারে কিনা, সেগুলো আমরা যাচাই করবো, সেগুলোর মূল্যায়ন করবো। কিন্তু এগুলো পড়ার আগে আমাদেরকে কিছু পয়েন্টস জানতে হবে। যেমন প্রথমে আমরা অ্যাসেসমেন্ট, মেজারমেন্ট, ইভালুয়েশন এগুলো সম্পর্কে জানবো, আরো কিছু পয়েন্টস রয়েছে এগুলো সম্পর্কে জানবো। তবে এগুলো আমি একেবারে সংক্ষেপে আলোচনা করে দেবো, কারণ এই যে অ্যাসেসমেন্ট এবং ইভালুয়েশন এবং সিসি যেগুলো রয়েছে এগুলো আপনাদের সিটিপির ক্লাসে রয়েছে, প্লাস আপনাদের ইবিএস এর ক্লাসে রয়েছে, আমাদের বাংলার ক্লাসে রয়েছে। সুতরাং এইগুলো সম্পর্কে আমি ডিটেইলস আলোচনা করবো না। আমরা শুধু এই যে আমাদের প্রসঙ্গ যেটি রয়েছে এটি বোঝার জন্য আমরা শুধু সংক্ষেপে আলোচনা করবো, কারণ এই যে ইভালুয়েশন যে করবো আমরা, যে ল্যাঙ্গুয়েজ স্কিল যেগুলো, এগুলোর ইভালুয়েশন করার ক্ষেত্রে আমরা যদি অ্যাসেসমেন্ট কি, ইভালুয়েশন কি, ফরমেটিভ, সামেটিভ এগুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে এই ইভালুয়েশনের ক্ষেত্রে আমাদের সমস্যা হয়। সেজন্য এগুলো একেবারে সংক্ষেপে আমরা দেখে নেব। ঠিক আছে, তো এখন আমরা মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট এবং ইভালুয়েশন সম্পর্কে সহজে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখুন, অ্যাসেসমেন্ট, মেজারমেন্ট, ইভালুয়েশন এই তিনটি প্রায় সমার্থক মনে হলেও প্রাতিষ্ঠানিক ও শিক্ষা ক্ষেত্রে এদের অর্থ আলাদা আলাদা এবং প্রয়োগ আলাদা আলাদা। অর্থাৎ এই যে তিনটি শব্দ রয়েছে এই শব্দগুলোর কিন্তু অবিধানিক অর্থ প্রায় সমান, কিন্তু তাদের যে ব্যবহারিক অর্থ রয়েছে, তাদের শিক্ষা ক্ষেত্রে যে ব্যবহারিক অর্থ রয়েছে সেটি কিন্তু একটু আলাদা আলাদা। তো প্রথমে আমরা দেখবো যে এই সবগুলোর আসল অর্থ কি বা অবিধানিক অর্থগুলো কি কি। অ্যাসেসমেন্টের অর্থ হলো মূল্যায়ন, নির্ণয়, পরিমাপ, নিরূপণ, হিসাব নিকাশ, যাচাইকরণ। ঠিক একইভাবে মেজারমেন্টের ক্ষেত্রেও আপনি দেখতে পারেন যে পরিমাণ, মাপযোগ, নির্ণয়ন, পরিমাণ, আবার পরিমাপ করা, মাত্রা নির্ণয় করা। ঠিক একইভাবে ইভালুয়েশনের ক্ষেত্রে সেম অর্থ আবার রয়েছে, যে নির্ণয়, বিচার, রায়দান, ফলাফল, বিশ্লেষণ। এই সবগুলা কিন্তু সমার্থক শব্দ, অর্থাৎ এই যে তাদের অবিধানিক অর্থ রয়েছে, মূল যেটি অর্থ রয়েছে তাদের কিন্তু সবকিছু অর্থই সমান। তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে এই সবগুলা একত্রিত করে আমরা একটি সংজ্ঞা বোঝার চেষ্টা করবো, তারপরে এগুলোর আলাদা আলাদা কিভাবে ব্যবহার রয়েছে শিক্ষার ক্ষেত্রে সেগুলো আমরা একটু সহজে আলোচনা করবো। ঠিক আছে, তো দেখুন, মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট এবং ইভালুয়েশন এই তিনটি শব্দের অর্থ যদিও মূল্যায়ন, পরিমাপ, যাচাই, রায়দান, সিদ্ধান্ত গ্রহণের কাছাকাছি, এবং এই তিনটি আসলে একটি শিক্ষার্থীর যাচাইকরণের কাজে ব্যবহৃত হয়, তবুও ব্যবহারিক ক্ষেত্রে এদের প্রয়োগ ও দাপের উদ্দেশ্য সমান পার্থক্য রয়েছে। এই তিনটির অর্থ কিন্তু প্রায় সমান, কিন্তু তাদের ব্যবহারিক দিক একটু আলাদা রয়েছে। মুদ্রা কথা হলো একজন শিক্ষার্থী কতটুকু শিখলো, তার দক্ষতা কেমন হলো, এবং তার ভিত্তিতে তার কি জন্য কি করা উচিত সেটি বোঝার জন্য আমরা এই তিনটি পদ্ধতি ব্যবহার করি। তিনটি মিলিয়ে একটি পূর্ণাঙ্গ যাচাই প্রক্রিয়া তৈরি করে। অর্থাৎ মুদ্রা কথা হলো যে একটি শিশুকে আমরা যাচাই করি, এই যাচাই করার ক্ষেত্রে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা করি, সেই প্রক্রিয়াগুলাই হলো অ্যাসেসমেন্ট, ইভালুয়েশন এবং মেজারমেন্ট। আরো স্পষ্ট করে বললে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা ও অগ্রগতি যাচাই করার সম্পূর্ণ প্রক্রিয়াটিকেই আমরা বৃহৎ অর্থে মূল্যায়ন বলি। আর এই মূল্যায়ন করতে গিয়ে আমরা প্রথমে পরিমাপ করি অর্থাৎ মেজারমেন্ট করি, তারপরে তথ্য বিশ্লেষণ করে যাচাই বাছাই করি অর্থাৎ অ্যাসেসমেন্ট করি, এবং তারপরে সেটি দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা রায় দিয়ে থাকি, সেটিকেই আমরা ইভালুয়েশন বলি। অর্থাৎ একটি শিক্ষার্থীর জ্ঞান কতটুকু হলো সেগুলো আমরা যাচাই করি বিভিন্ন জিনিসের মাধ্যমে, বা দক্ষতা কতটুকু হলো বা অগ্রগতি কতটুকু হলো, সেটি শিক্ষার ক্ষেত্রে হোক বা অ্যাক্টিভিটিজের ক্ষেত্রে হোক বা যোগাযোগের ক্ষেত্রে হোক বা খেলাধুলার ক্ষেত্রে হোক, বা তার যে এই যে বিকাশের বিভিন্ন দিক রয়েছে, শারীরিক, আবেগিক, মানসিক, এই যে বিভিন্ন দিক যেগুলো রয়েছে বিকাশের, এই সবগুলোর ক্ষেত্রে একটি শিশু কতটুকু বিকাশিত হলো, কতটুকু অগ্রগতি দেখালো, বা কোথায় তার গ্যাপ রয়েছে বা কোথায় তার সমস্যা রয়েছে, সেইগুলো যাচাই করার জন্য, সেগুলো চেক করার জন্য, সেগুলো পরীক্ষা করার জন্য আমরা যে প্রক্রিয়া চালাই সেই প্রক্রিয়াকে আমরা মূল্যায়ন বলি। এবং এই মূল্যায়নটি আমরা তিনটি ধাপে করে থাকি। তো প্রথম ধাপটি হলো আমরা একটা শিশুকে, যেমন মনে করো আমি ম্যাথসের ক্ষেত্রে আমি পরীক্ষা করবো শিশুকে, তো 100 মার্কের প্রশ্ন দিয়ে দিলাম, তো সে 100 এর মধ্যে 80 পেলো, সেটা হলো আমাদের জন্য মেজারমেন্ট। এবং তারপরে তার তথ্য বিশ্লেষণ করি, অর্থাৎ সে ক্লাসে আসলো কিনা, তার হোমওয়ার্ক করলো কিনা, বা স্কুল থেকে বাড়িতে যাওয়ার পর সে পড়াশোনা করে কিনা, বা ম্যাথসের ক্ষেত্রে তার বিভিন্ন দিক যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি তথ্য বা বিশ্লেষণ, বিভিন্ন জিনিস যেগুলো রয়েছে, বিভিন্ন ডাটা যেগুলো রয়েছে সেগুলো বিশ্লেষণ করবো। তার মানে আমি তাকে অ্যাসেসমেন্ট করলাম, এবং তারপরে সে কি পেলো, সে এ গ্রেড পেলো কি, বি গ্রেড পেলো কি, বা সে ক্লাস 3 থেকে 4 যেতে পারলো কিনা, পাস করতে পারলো কিনা, সেইগুলো আমরা একটি সিদ্ধান্ত দিয়ে থাকি। তো সেটিকেই আমরা ইভালুয়েশন বলি। ঠিক আছে, এখানে আমি একটি সহজ এক্সাম্পল ব্যবহার করবো, তখন আপনাদের বুঝতে আরো একটু সহজ হবে। মনে করুন একটি ইংরেজি বিষয়ের ফাইনাল পরীক্ষা হবে, তো পরীক্ষার ক্ষেত্রে 100 নম্বর দেওয়া হলো ইংরেজি সাবজেক্টে, এবং ইংরেজি সাবজেক্টে এই 100 মধ্যে রহিম পেলো 80 নম্বর। তার মানে তার এটি হলো তার জন্য মেজারমেন্ট। তারপরে অ্যাসেসমেন্ট হবে, শিক্ষক দেখলেন যে কোথায় রহিম নম্বর পেয়েছে এবং কোথায় সে নম্বর হারিয়েছে। ঠিক আছে, তো দেখুন, গ্রামারের অংশে সে 20 এর মধ্যে 18 পেয়েছে, রাইটিং এর অংশে সে 30 এর মধ্যে 22 পেয়েছে, কম্পোজিশনের ক্ষেত্রে 50 এর মধ্যে 40 পেয়েছে, সেটি তার জন্য অ্যাসেসমেন্ট হবে। অর্থাৎ বিভিন্ন দিক নিয়ে আমরা বিশ্লেষণ করছি, তো সেজন্য সেটাকে অ্যাসেসমেন্ট বলা হবে। এবং তারপরে ইভালুয়েশন বলতে আমরা কি বুঝি, শিক্ষক সারা বছরের সব অ্যাসেসমেন্ট, কুইজ, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, অ্যাটেন্ডেন্স, ক্লাস পার্টিসিপেশন সবকিছু একত্রিত করে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন যে রহিম পুরো বছর ধরে খুব ভালো করেছে, সে গ্রেড এ পাবে এবং পরের ক্লাসে প্রমোশন পাবে। এই যে একটি প্রক্রিয়া, এই সব প্রক্রিয়াকে আমরা বলি ইভালুয়েশন। অর্থাৎ প্রথমে আমরা রহিমের মার্ক দিয়ে দিলাম, আপনার মাপন করলাম, সেটাকে আমরা মেজারমেন্ট বললাম। তারপরে আমরা রহিমের যে সমস্ত বছরের যেগুলো কার্যকলাপ রয়েছে, তার অ্যাক্টিভিটিস রয়েছে, তার ক্লাসে অ্যাটেন্ডেন্স আছে কিনা, বা তার সে পড়তে মনোযোগী নাকি সে নকল করে পাস করেছে, এই সবগুলো আমরা যাচাই করলাম। তো যাচাই বাছাই করার মাধ্যমে আমরা কি হলো, অ্যাসেসমেন্ট হলো। এবং ফাইনালি তাকে আমরা বললাম না সে সবকিছুর ক্ষেত্রে ভালো, যেহেতু সে সবকিছুর ক্ষেত্রে ভালো সুতরাং তাকে আমরা এ গ্রেড দিব। অর্থাৎ সে পরীক্ষা ভালো নম্বরে পাস করবে এবং এ গ্রেড পেয়ে সে পাস করবে, সেটা তার জন্য ইভালুয়েশন হবে। আশা করি এখন বুঝতে পেরেছেন। ঠিক আছে,
আপনি একটি রিয়েল লাইফের এক্সাম্পল দেখুন, যেমন মনে করেন আপনি একটি আম কিনতে বাজারে গিয়েছেন, তো আমটির ওজন হলো 250 গ্রাম এবং সেটি লম্বায় হলো 10 সেন্টিমিটার, সেটি হবে আমের জন্য মেজারমেন্ট। তারপরে অ্যাসেসমেন্ট কিভাবে করবেন, আপনি আমটাকে হাতে নিয়ে দেখলেন রং কি হলুদ না তার গন্ধ কি রয়েছে, বা সেই আমটি পচা কিনা বা সেই আমটি পাকা কিনা, সেইগুলো আপনি চেক করলেন, তার মানে হলো অ্যাসেসমেন্ট করলেন। তারপরে ইভালুয়েশন কিভাবে হবে, এখন এই সবকিছু মিলিয়ে আপনি সিদ্ধান্ত নিলেন যে এই আমটি পাকা, মিষ্টি, ভালো মানের। তো দামও যৌক্তিক, দাম যেটা বলা হয়েছে সেটাও কিন্তু যুক্তি রয়েছে, অর্থাৎ মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট এই সবগুলো যুক্তিসঙ্গত রয়েছে। সুতরাং আপনি সিদ্ধান্ত নিলেন যে এই আমটি নিবেন। সুতরাং আপনি কি করবেন, আমটি ভালো বলবেন, তো ভালো বলার কারণে আপনি কি করলেন, গ্রেড দিলেন। তো সেই গ্রেড দেওয়াটাই হলো আমাদের জন্য ইভালুয়েশন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটু পরে এগুলো আলোচনা শেষ হওয়ার পরে আমি ডায়াগ্রামের মাধ্যমে আপনাদের আরো সহজ করে বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো এখন আমরা দেখো ফরমেটিভ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট মানে আমরা জানি যে যাচাইকরণ, পরীক্ষা করা, চেক করা। তো ফরমেটিভের মানে কি, ফর্ম অর্থ হলো গঠন করা, অর্থাৎ গঠন করার জন্য যে যাচাই করা হয়, যে পরীক্ষা করা হয়, সেটাকেই আমরা বলি ফরমেটিভ অ্যাসেসমেন্ট। অর্থাৎ যেমন মনে করুন আপনি ক্লাসের মধ্যে ক্লাস করাচ্ছেন, হঠাৎ একটি শিশুকে জিজ্ঞেস করলেন যে আমি যেগুলো পড়িয়েছি ওইগুলো সারমর্ম বলো বা ওই প্রশ্নের উত্তর বলো, এবং যদি শিক্ষার্থী দিতে পারে তাহলে তো ঠিক আছে, যদি দিতে না পারে তাহলে আপনি সংশোধন করে দিচ্ছেন, সেটি হবে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। অর্থাৎ শিশুকে গঠন করার জন্য যে অ্যাসেসমেন্ট করছেন, যে পরীক্ষা করছেন, যে যাচাই করছেন, সেটি হবে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তারপরে হলো সামেটিভ অ্যাসেসমেন্ট। সাম এখানে আমরা দেখতে পাচ্ছি, সাম মানে অঙ্ক, অর্থাৎ আমরা অঙ্কের সাথে স্কোরের সাথে সম্পর্কিত, এবং অ্যাসেসমেন্ট মানে আমরা জানি যে যাচাই করা। তো সামেটিভ অ্যাসেসমেন্ট মানে কি, আমরা সংখ্যা দেওয়ার জন্য যে যাচাই করি, পরিমাণ দেওয়ার জন্য বা স্কোর দেওয়ার জন্য বা মার্কস দেওয়ার জন্য যে যাচাই করি, সেই যাচাইকে আমরা সামেটিভ অ্যাসেসমেন্ট বলি। যেমন মনে করুন অঙ্কের মধ্যে আপনি অঙ্কের একটি প্রশ্ন টেস্ট দিয়ে দিলেন, তো শিক্ষার্থী 100 এর মধ্যে 50 পেলো, সেই 50টি হবে আপনাদের জন্য সামেটিভ অ্যাসেসমেন্ট, অর্থাৎ সাম দেওয়া, অঙ্ক দেওয়া। ঠিক আছে, তারপরে ফরমেটিভ অ্যাসেসমেন্টের উদাহরণ আমরা দেখবো। পড়াশোনার ক্ষেত্রে গাণিতিক সমস্যা করতে গিয়ে রহিম বারবার ভুল করছে, শিক্ষক তাড়াতাড়ি বুঝে ফেললেন এবং সেগুলো সংশোধন করার জন্য চেষ্টা করলেন। বা বাংলা বানানের ক্ষেত্রে সে ভুল করে, তো সেগুলো সংশোধন করার জন্য তিনি চেষ্টা চালালেন কিভাবে সংশোধন করা যায়, কিভাবে আলাদা একটি ক্লাসের মাধ্যমে বা আলাদা সময় দেওয়ার মাধ্যমে তার সেই সমস্যাগুলো দূর করা যায়। তারপরে যোগাযোগ ও সামাজিকতার ক্ষেত্রে ক্লাসে প্রেজেন্টেশন, রহিম কথা বলতে লজ্জা পায়, সেই সমস্যাগুলো শিক্ষক দূর করার জন্য বিভিন্ন ধরনের কার্যপন্থা হাতে নিতে পারেন, সেগুলো আমরা ফরমেটিভ অ্যাসেসমেন্ট বলবো। তারপর আচরণ, নিয়ম শৃঙ্খলা। তো আমি বললাম না যে একটি শিশুর শারীরিক, মানসিক, আবেগিক বা তার অ্যাক্টিভিটিস, তার খেলাধুলা, তার পড়াশোনা সব দিকের ক্ষেত্রে যেগুলো সমস্যা রয়েছে এগুলোকে শনাক্ত করা, যাচাই করা, পরীক্ষা করা, তারপরে এগুলো সংশোধন করার জন্য চেষ্টা চালানো, সেটি হলো ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তারপরে সাবমেটিভ অ্যাসেসমেন্টের উদাহরণ দেখবো। তো একটি শিক্ষাবর্ষে অর্থাৎ একটি বছর শেষে রহিম পরীক্ষায় 650 নম্বরের মধ্যে 520 পেল। বিষয়ভিত্তিক ফলাফল দেখা গেল যে সে গণিতে দুর্বল, 65 নম্বর পেয়েছে, কিন্তু বাংলা ও ইংরেজিতে ভালো নম্বর করেছে। তো এক্ষেত্রে আমরা রহিমকে বলতে পারি না যে তুমি কম মার্ক পেয়েছো, আবার তুমি পড়াশোনা করো, আবার আরেকটি পরীক্ষা দাও, আবার নতুন করে নম্বর নিয়ে আসো, এইভাবে আমরা বলতে পারি না। আমরা শুধু এখানে মার্ক দিয়ে থাকি, আমরা গ্রেড দিয়ে থাকি, সে পাস করলো কি ফেল করলো, সে কত মার্ক পেলো, সেগুলো আমরা দিয়ে থাকি। এখানে আমরা সংশোধন করার কোনো রাস্তাই পাই না, সুতরাং সেটা বলা হবে যে সাবমেটিভ। আমি বললাম না সাম, অর্থাৎ আমরা অঙ্ক দিয়ে থাকি, পরিমাণ দিয়ে থাকি, গ্রেড দিয়ে থাকি, তো সেজন্য সেটাকে বলা হয় সাবমেটিভ অ্যাসেসমেন্ট। আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন মনে করো স্কুলের ক্ষেত্রে সেই স্কুলের সার্টিফিকেটে পেলো গ্রেড বি, অর্থাৎ স্কুলের আচরণ সার্টিফিকেট রয়েছে, যেগুলো আমরা এক স্কুল থেকে অন্য স্কুলে যখন ট্রান্সফার নিয়ে থাকি তখন সেই সার্টিফিকেটে লেখা থাকে যে আচরণ কিভাবে ছিল। তো সেক্ষেত্রে সে বি পেয়েছে, এখন আমরা চেঞ্জ করার কোনো রাস্তাই নেই, তো সেটা হলো সাবমেটিভ অ্যাসেসমেন্ট। কিন্তু ফরমেটিভ অ্যাসেসমেন্টে যদি আমরা তার এই যে আচরণের ক্ষেত্রে যদি একটু ভুল পেয়ে থাকি, তাহলে সেগুলো সংশোধন করার জন্য চেষ্টা করি, সেজন্য সেটাকে বলা হয় যে ফরমেটিভ। ফর্ম করার জন্য, গঠন করার জন্য আমরা যে অ্যাসেসমেন্ট করে থাকি, যে যাচাই করে থাকি, যে পরীক্ষা করে থাকি, সেটাই হলো ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এবং অঙ্ক দেওয়ার জন্য, গ্রেড দেওয়ার জন্য, পরিমাণ দেওয়ার জন্য যে অ্যাসেসমেন্ট করে থাকি সেটাকে আমরা সাবমেটিভ অ্যাসেসমেন্ট বলি। ঠিক আছে, তারপরে আচ্ছা এগুলো একটু পরে আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট ইন লার্নিং এবং অ্যাসেসমেন্ট এজ লার্নিং। আচ্ছা, অফ এর অর্থই হলো এর, অর্থাৎ শিখন এর অ্যাসেসমেন্ট, অর্থাৎ শেখা জিনিসের অ্যাসেসমেন্ট হবে, তার মানে হলো সাবমেটিভ অ্যাসেসমেন্ট। আমরা যেগুলো সারা বছর ধরে শিখলাম সেইগুলোর অ্যাসেসমেন্ট, শিখন এর অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তো সেগুলো হলো সাবমেটিভ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট ফর লার্নিং, ফর এর অর্থই হলো জন্য, যে শেখার জন্য অ্যাসেসমেন্ট, অর্থাৎ শেখার জন্যই আমরা যে অ্যাসেসমেন্ট করি সেটাই হলো অ্যাসেসমেন্ট ফর লার্নিং। অর্থাৎ আমরা যেমন মনে করো ফরমেটিভ অ্যাসেসমেন্ট আমরা শেখার জন্য অ্যাসেসমেন্ট করি, ক্লাসের মধ্যে আমরা প্রশ্ন করতে পারি, অ্যাক্টিভিটিস করার জন্য বা যোগাযোগের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের যে কার্যকলাপ করে থাকি তার ভুলগুলো শনাক্তকরণ করি এবং তাকে গঠন করার জন্য যে কার্যকলাপ চালাই সেটি হলো ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এবং ফরমেটিভ অ্যাসেসমেন্ট এবং অ্যাসেসমেন্ট ফর লার্নিং একই জিনিস, অর্থাৎ শেখার জন্য আমরা যে অ্যাসেসমেন্ট করে থাকি। তারপর অ্যাসেসমেন্ট ইন লার্নিং, অর্থাৎ শিখন প্রক্রিয়ার ক্ষেত্রে, শিখন চলাকালীন যেটা আমরা অ্যাসেসমেন্ট করে থাকি, শিক্ষক বা ছাত্রছাত্রীরা নিজের মধ্যে করতে থাকে, সেটাই হলো অ্যাসেসমেন্ট ইন লার্নিং। এবং অ্যাসেসমেন্ট এজ লার্নিং সেটি হলো সেলফ অ্যাসেসমেন্ট বা পিয়ার অ্যাসেসমেন্ট, এগুলোকে আমরা বুঝি। ঠিক আছে, তারপরে আমরা আরো কিছু জিনিস বুঝে নিই, তখন আমাদের এই সবগুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখুন প্রথমে আমরা দেখবো যে অ্যাসেসমেন্ট, মেজারমেন্ট এবং ইভালুয়েশনের মধ্যে আসলে কি কি আসে। আপনারা এই সবগুলো যখন একসাথে পড়েন বা বিভিন্ন আলাদা আলাদা ক্লাসের মধ্যে পড়েন তখন কনফিউজড হয়ে যান, তো এগুলো আমি সহজে সমাধান করার জন্য চেষ্টা করব। মেজারমেন্টের মধ্যে আমরা কি পাই, শুধু স্কোর পাই নম্বরের মাধ্যমে, যেগুলো অর্থাৎ একটি শিশুর হাইট কতটুকু সেগুলো আমরা নম্বরের মাধ্যমে দিয়ে থাকি, বা একটি শিশু অঙ্কের মধ্যে কত নম্বর পেলো সেটি আমরা নম্বরের মাধ্যমে স্কোর দিয়ে থাকি, নিউমারিক্যাল তরিকায়। ঠিক আছে, তারপর অ্যাসেসমেন্টে আমরা কি করি, লার্নিং এ কোথায় গ্যাপ রয়েছে, কোথায় তার শিশুর হেল্প দরকার, কোথায় ফিডব্যাকের দরকার, কোথায় ইমপ্রুভ করতে হবে, এই সবগুলো কিন্তু আমরা যাচাই করি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। এবং এই অ্যাসেসমেন্ট হলো দুই প্রকার, একটি হলো ফরমেটিভ অ্যাসেসমেন্ট আর একটি হলো সাবমেটিভ অ্যাসেসমেন্ট। এই ফরমেটিভ অ্যাসেসমেন্টের ভিতরে আবার আসে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট এজ লার্নিং, অ্যাসেসমেন্ট ইন লার্নিং। কারণ ফর হলো শেখার জন্য আমরা অ্যাসেসমেন্ট করি, এবং এজ লার্নিং হলো এই যে সেলফ অ্যাসেসমেন্ট, যেটা হলো সেলফ অ্যাসেসমেন্ট হলো ফরমেটিভ অ্যাসেসমেন্ট। কারণ নিজে নিজে যখন আমরা অ্যাসেসমেন্ট করি তখন সংশোধন করার জন্যই তো আমরা অ্যাসেসমেন্ট করছি, তো সেটাই হবে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তারপরে অ্যাসেসমেন্ট ইন লার্নিং, অর্থাৎ শিখন শেখানোর প্রক্রিয়ার মধ্যে যেগুলো আমরা অ্যাসেসমেন্ট করে থাকি শিক্ষক বা শিক্ষার্থী দ্বারা, সেটি হবে অ্যাসেসমেন্ট ইন লার্নিং, সুতরাং সেগুলো ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এবং সাবমেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে শুধু অ্যাসেসমেন্ট অফ লার্নিং আসে। ঠিক আছে,
তারপরে ইভালুয়েশনের মধ্যে দুটি জিনিস আসে, স্কলাস্টিক এবং পোস্ট স্কলাস্টিক। স্কলাস্টিক বলতে যে পাঠ্য বই যেগুলো রয়েছে বা সিলেবাস যেগুলো রয়েছে সেগুলোকে আমরা স্কলাস্টিক বলি, এবং পোস্ট স্কলাস্টিক বলতে আমরা যে শিক্ষার সাথে সাথে আমাদের খেলাধুলা রয়েছে, অ্যাক্টিভিটিস রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে, সেগুলোকে আমরা পোস্ট স্কলাস্টিক বলি। এই সবগুলোর ইভালুয়েশন করা। এবং এই ইভালুয়েশনের মধ্যে আরেকটি জিনিস আসে, সেটি হলো সিসিই, কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ। ঠিক আছে, তো আশা করি এই ডায়াগ্রামটি আপনারা বুঝতে পেরেছেন যে কোনটি কিসের মধ্যে আসে। অনেক সময় আমরা ফরমেটিভ, সাবমেটিভ, তারপরে অ্যাসেসমেন্ট এজ, ফর, এই সবগুলো আমরা অনেক সময় দেখি যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে অ্যাসেসমেন্ট, ফরমেটিভ অ্যাসেসমেন্ট বলতে আবার অ্যাসেসমেন্ট, সাবমেটিভ অ্যাসেসমেন্ট বলতে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এই সবগুলো আমরা কনফিউজড হয়ে যাই। ঠিক আছে, আসলে আপনারা যখন বই পড়বেন, তো বই পড়ার ক্ষেত্রে আপনারা দেখবেন এই সবগুলো অ্যাসেসমেন্ট এবং ইভালুয়েশন একসাথে পেশ করা হয়েছে, সেগুলো একসাথে ব্যাখ্যা করা হয়েছে। সুতরাং আপনাদের বুঝতে সেখানে অনেকটা সমস্যা হয়ে যায়, সেজন্য আমি একটি ডায়াগ্রাম ব্যবহার করলাম যাতে করে আপনারা সহজে বুঝে নিতে পারেন। ঠিক আছে, তাহলে তারপরে আমরা আরেকটি ডায়াগ্রাম দেখবো, যে আপনাদের প্রশ্ন আরেকটি থেকে যাবে। মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট, ফরমেটিভ অ্যাসেসমেন্ট, সাবমেটিভ অ্যাসেসমেন্ট এবং ইভালুয়েশন, এই সবগুলো একটি শিশুর ক্ষেত্রে কিভাবে কাজ করে, তো এই ডায়াগ্রামটি আপনারা বুঝে নিলেই সেগুলো বুঝে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখবো যে মেজারমেন্ট হলো স্কোরের সাথে সম্পর্কিত। ঠিক আছে, তো স্কোরের সাথে কিভাবে সম্পর্কিত, যেমন মনে করো একটি শিশু 100 নম্বরের মধ্যে 80 নম্বর পেলো যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, তো সেটি তার জন্য হবে মেজারমেন্ট। তারপরে ওই শিশুকে আমরা অ্যাসেসমেন্ট করবো। অ্যাসেসমেন্ট কিভাবে করবো, আমরা জানি যে একটি হলো ফরমেটিভ অ্যাসেসমেন্ট, আরেকটি হলো সাবমেটিভ অ্যাসেসমেন্ট। তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট বলতে আমরা বুঝি যে গঠন করার জন্য, একটি শিশুকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য যে অ্যাসেসমেন্ট করি সেটি হলো ফরমেটিভ অ্যাসেসমেন্ট, এবং এটি সারা বছর ধরে চলতে থাকে। তো সারা বছর ধরে আমরা ফরমেটিভ অ্যাসেসমেন্ট করলাম একটি শিশু, এবং তার যে পারফরমেন্স যেটা আমরা পেলাম সেটি পেলাম, যেমন মনে করো আমরা ভেরি গুড পেলাম। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের আমরা দিয়ে থাকি, এক্সেলেন্ট, গুড, ভেরি গুড, এভারেজ, এইগুলো দিয়ে থাকি। তো মনে করো একটি শিশু 100 মধ্যে 80 নম্বর পেলো, তার হলো মেজারমেন্ট। তারপর ফরমেটিভ অ্যাসেসমেন্ট করলাম পারফরমেন্সের বেজে, তো সেখানে আমরা পেলাম যে শিক্ষার্থী ভেরি গুড পেয়েছে। তারপরে আমরা সাবমেটিভ অ্যাসেসমেন্ট করবো, যেমন মনে করো টোটাল পরীক্ষার মার্ক হলো 600 নম্বর, তো সেই 600 নম্বরের মধ্যে সে কিন্তু পেলো 520, তো এইটি হলো তার জন্য সাবমেটিভ অ্যাসেসমেন্ট। এখন আমরা করবো কি, ইভালুয়েশন। তো প্রথমে আমাদের যে এই স্কোর রয়েছে, অ্যাসেসমেন্ট রয়েছে, সাবমেটিভ অ্যাসেসমেন্ট, ফরমেটিভ অ্যাসেসমেন্ট, এই সবগুলোকে একত্রিত করে আমরা একটা সিদ্ধান্ত নিব, আমরা একটা রায় নিব, সেটি হলো আমাদের জন্য ইভালুয়েশন। যেমন মনে করো ওই শিশুটি এ গ্রেড পেলো এখন, ঠিক আছে, এ প্লাস পেলো, বা আমরা বলতে পারি যে পাস পেইল, পাস বা ফেল বলতে পারি, যে একটি ক্লাস থেকে অন্য ক্লাসে সেই শিশুটি গেল। প্রথমে আমরা কি করলাম, মেজারমেন্ট করলাম, তাকে স্কোর দিয়ে দিলাম, তাকে মার্ক দিয়ে দিলাম। তারপরে অ্যাসেসমেন্ট করলাম, অ্যাসেসমেন্ট আবার দুই ধরনের করলাম, একটি হলো ফরমেটিভ অ্যাসেসমেন্ট, পারফরম্যান্স বেসড, আরেকটি হলো সাবমেটিভ অ্যাসেসমেন্ট, যেটি হলো টোটাল নম্বরের বেস দিয়ে আমরা অ্যাসেসমেন্ট করলাম। তারপরে আমরা ইভালুয়েশন করলাম, সে পাস কিনা ফেল বা তার গ্রেড কি, এই সবগুলো আমরা করলাম। এখন আমরা অনেক সময় কি হয় যে সাবমেটিভ অ্যাসেসমেন্ট এবং ইভালুয়েশনের মধ্যে অনেক সময় কনফিউজড হয়ে যায়। আপনারা মনে রাখবেন যে সাবমেটিভ অ্যাসেসমেন্ট হলো মার্কের সাথে সম্পর্কিত, এবং ইভালুয়েশন হলো মার্ক প্লাস তার যে কি গ্রেড পেলো সেটির সাথে সম্পর্কিত, মূল নির্ধারণ অর্থাৎ তার যে রায়দান যেটা হবে, ফাইনাল সিদ্ধান্ত যেটা হবে, সেটির সাথে সম্পর্কিত হলো ইভালুয়েশন। ঠিক আছে, তারপরে আজকে আমরা যেগুলো আলোচনা করবো সেখানে দেখবো যে আমরা ইভালুয়েশনের অর্থই হলো ফরমেটিভ অ্যাসেসমেন্ট, সাবমেটিভ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট, মেজারমেন্ট, এই সবগুলোর সাথে আবার ইভালুয়েশনের সম্পর্ক রয়েছে। তো সেখানে গেলে আমি ভালো করে আবার বুঝিয়ে দেবো। তো এই ডায়াগ্রামটি আপনারা মনে রাখবেন। ঠিক আছে, তারপরে চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। সবগুলো তো আমরা বুঝে নিলাম, আমি আসলে ফর্মালি এইগুলো আলোচনা করিনি, ফর্মালি আলোচনা করলে আপনাদের বুঝতে অনেকটা সময় লেগে যেত। ঠিক আছে, তাহলে চলুন আজকের ক্লাসটি আমরা শুরু করি। এইগুলো ছিল আপনাদের ব্যাকগ্রাউন্ড, এগুলো আপনারা একটু সহজে বুঝে নিতে পারলে বাকিগুলো সহজে বুঝে নিতে পারবেন। ঠিক আছে, তো আসলে এই ক্লাসটি অ্যাসেসমেন্ট এবং ইভালুয়েশনের ক্লাসটি অনেকটা লম্বা, কারণ আপনারা দেখবেন যে ন্যাশনাল লেভেলের টিচাররা যারা ক্লাস নেন, তো 3-4টি ক্লাসের মধ্যেই সবগুলো সমাপ্ত করেন, তো সেগুলো অনেকটা সময় লেগে যায়। ঠিক আছে, তো আজকের ক্লাসটি শুরু করার আগে আরেকটি জিনিস সম্পর্কে আমাদেরকে জানতে হবে, সেটি হলো সিসিই, অর্থাৎ কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। তো সিসিই এর অর্থ হলো যে আমরা একটি শিশুকে কন্টিনিউয়াস ভাবে অ্যাসেসমেন্ট করব, কন্টিনিউয়াস ভাবে মূল্যায়ন করব, এবং কিভাবে করব, কম্প্রিহেন্সিভ ভাবে করব, অর্থাৎ ব্যাপকভাবে করব, অর্থাৎ শিশুর সর্বাঙ্গীন বিকাশের দিকে আমরা মূল্যায়ন করব। একটি শিশু পড়তে কেমন ভালো, খেলতে কেমন ভালো, তার যোগাযোগের দক্ষতা কেমন হয়েছে, তার শারীরিক, মানসিক, আবেগিক, এই সব ধরনের বিকাশের দিকগুলোকে আমরা কিন্তু মূল্যায়ন করি, অ্যাসেসমেন্ট করি। তো সেটি হলো সিসিই। এবং এখানে যে ই যেটা রয়েছে ইভালুয়েশন, এই ইভালুয়েশন আসলে ইভালুয়েশন নয় যেটা আমরা গ্রেড দিয়ে থাকি, মার্ক দিয়ে থাকি, বরং এখানে ইভালুয়েশনের অর্থই হলো অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখি যে প্রথম সি এর অর্থ হলো কন্টিনিউয়াস, এবং আরেকটি অর্থ হলো পিরিয়ডিসিটি। তো আমরা দেখবো যে কন্টিনিউয়াস এর অর্থ কি। ঠিক আছে, কন্টিনিউয়াস হলো মূল্যায়ন করা সারা বছর ধরে, তো এটা আমরা জানি যে ফরমেটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ঘটে থাকে। ঠিক আছে, তারপরে পিরিয়ডিসিটি অর্থাৎ সাবমেটিভ অ্যাসেসমেন্ট, যেমন বছরের শেষে বা সাপ্তাহিকভাবে আমরা যেগুলো টেস্ট নিয়ে থাকি, বিভিন্ন ধরনের টেস্ট, তো সেগুলোকে আমরা পিরিয়ডিসিটি বলতে পারি, কিন্তু আবার কন্টিনিউয়াস ভাবে চলতেছে, সারা বছর ধরে চলতেছে, সেজন্য সেটাকে আমরা কন্টিনিউয়াস বলি। তারপরে দ্বিতীয় সি এর অর্থ হলো কম্প্রিহেন্সিভ, অর্থাৎ সবিস্তার, সার্বিক, ব্যাপকভাবে। এটি শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, বরং দুই ধরনের দক্ষতা মূল্যায়ন করে। এবং এই দুই ধরনের দক্ষতা আসলে কি কি, প্রথমটি হচ্ছে স্কলাস্টিক এবং আরেকটি হলো পোস্ট স্কলাস্টিক, অর্থাৎ শুধু পাঠ্য বই নয়, বরং তার খেলাধুলা, তার এই চলাফেরা, তার শারীরিক, মানসিক, আবেগিক যত ধরনের বিকাশ রয়েছে, এই সবগুলা বিকাশের কিন্তু আমরা মূল্যায়ন করে থাকি, সেজন্য সেটা বলা হয়েছে যে কম্প্রিহেন্সিভ, ব্যাপকভাবে আমরা মূল্যায়ন করব। ঠিক আছে, তারপরে সিসিই অর্থাৎ ই এর অর্থ হলো ইভালুয়েশন। এখানে ইভালুয়েশনের অর্থ শুধু মার্ক দেওয়া নয়, গ্রেড দেওয়া নয়, বরং এখানে ইভালুয়েশনের অর্থ হলো অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তাহলে চলুন আজকে আমাদের মূল টপিকে যেতে পারি। তো দেখুন, ইভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন এন্ড প্রফিসিয়েন্সি, স্পিকিং, লিসেনিং, রিডিং এবং রাইটিং, অর্থাৎ ভাষার বোধগম্যতা, একটি ভাষার কতটুকু বোঝার ক্ষমতা রয়েছে একটি শিশুর, এবং ভাষা সম্পর্কে, ভাষার যে স্কিল যেগুলো রয়েছে এগুলো সম্পর্কে কতটুকু দক্ষ, সেইগুলো জিনিস সম্পর্কে একটি শিশুকে আমরা কিভাবে মূল্যায়ন করব, কিভাবে তাকে অ্যাসেস করব, সেই জিনিস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো ইভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন এন্ড প্রফিসিয়েন্সি, প্রথমে আমরা জানবো যে ইভালুয়েশনের অর্থ কি, সেখানে ইভালুয়েশন ল্যাঙ্গুয়েজ, তারপরে আমরা জানবো যে কম্প্রিহেনশন বলতে কি, তারপরে আমরা জানবো প্রফিসিয়েন্সি বলতে কি, তারপরে আমরা ধীরে ধীরে সবগুলো কিভাবে অ্যাসেসমেন্ট করতে হবে, কিভাবে ইভালুয়েশন করতে হবে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো ইভালুয়েশন আমি আগে বলেছিলাম যে ইভালুয়েশন বলতে এখানে অ্যাসেসমেন্টের কথা বলা হয়েছে, অ্যাসেসমেন্ট, ইভালুয়েশন, সিসি, এই সবগুলোকে এখানে সমন্বিত হিসাবে ইভালুয়েশন বলা হয়েছে। তো ইভালুয়েশনের সংজ্ঞা আমরা এই প্রসঙ্গ অনুযায়ী দেখে নেই। এটি একটি সমন্বিত প্রক্রিয়া যেখানে ভাষার 4টি দক্ষতা, স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং সম্পর্কে তথ্য সংগ্রহ বা অ্যাসেসমেন্ট, সেই তথ্য বিশ্লেষণ,
পূর্ব নির্ধারিত মানদণ্ডের সাথে তুলনা এবং শিক্ষার্থীর ভাষাগত দক্ষতার সামগ্রিক অবস্থা সম্পর্কে মূল্যবাচক সিদ্ধান্ত পৌঁছানো হয়, যার উদ্দেশ্য কেবল গ্রেড দেওয়া নয় বরং শিক্ষার্থীর ভাষা শিক্ষণ প্রক্রিয়াকে নির্দেশনা দেওয়া, দুর্বলতা চিহ্নিত করা এবং ধারাবাহিকভাবে উন্নত নিশ্চিত করা। অর্থাৎ এই যে সংখ্যা যেটা দিয়েছে সেটার মধ্যেই বলে দেওয়া আছে যে অ্যাসেসমেন্ট, ইভালুয়েশন এবং সিসিই এই সবগুলোর অর্থই হলো এখানে ইভালুয়েশন। ঠিক আছে, এটি সিসিই এর ধারাবাহিক ও সামগ্রিক মূল্যায়নের দর্শনের উপর ভিত্তি করে কাজ করে, যেখানে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, সাবমেটিভ অ্যাসেসমেন্ট একই মুদ্রার এপিঠ ওপিঠ, অর্থাৎ একটি টাকার ওই পিঠে অ্যাসেসমেন্ট, ওই পিঠে আবার ইভালুয়েশন, বা এই টাকার সাইটে আবার রয়েছে সিসিই। ঠিক আছে, অর্থাৎ এই প্রসঙ্গে ইভালুয়েশন হলো অ্যাসেসমেন্ট প্লাস অ্যানালাইসিস প্লাস সিসিই প্লাস জাজমেন্ট প্লাস ফিডব্যাক। ঠিক আছে, ওই সবগুলা। আচ্ছা, তারপরে দেখবো কম্প্রিহেনশনের মানে কি, বোঝার ক্ষমতা বা অর্থ উদ্ধারের সামর্থ্য, যা লিসেনিং এবং রিডিং দক্ষতার মূল ভিত্তি। কারণ আমরা লিসেনিং বা এই যে রিডিং যেটি রয়েছে এইগুলা দক্ষতা যখন আমরা যাচাই করতে যাবো তখন আমাদের মনে থাকতে হবে যে বোঝার ক্ষমতা কতটুকু রয়েছে, পড়ার সময় সে বুঝতে পারছে কিনা। ঠিক আছে, লিসেনিং কম্প্রিহেনশন যা শুনেছি তা বুঝতে পারা, এবং রিডিং কম্প্রিহেনশন যা পড়েছি তার অর্থ প্রসঙ্গ ও অর্থনিহিত মেসেজ বুঝতে পারা। ঠিক আছে, তারপরে লিসেনিং, যেমন মনে করুন শিক্ষক বললেন বইটি হলে পৃষ্ঠা 35-এর দ্বিতীয় অনুচ্ছেদ পড়ো, শিক্ষার্থী যদি সেই কথা অনুসরণ করতে পারে তাহলে বুঝতে পারবো যে সেই শিক্ষার্থীর মধ্যে লিসেনিং কম্প্রিহেনশন রয়েছে। তারপরে রিডিং এর ক্ষেত্রে একটি গল্প পড়ে যদি শিক্ষার্থী বলতে পারে যে কাহিনীর মূল চরিত্র আসলে কিভাবে ছিল, সুখী ছিল, দুঃখী ছিল বা কোন অবস্থায় ছিল, সেটি যদি সে বলতে পারে তাহলে আমরা বুঝতে পারবো যে সেই শিক্ষার্থীর রিডিং কম্প্রিহেনশন রয়েছে। তারপর নোট একটি জিনিস দেখে নিন, কম্প্রিহেনশন শুধু শব্দ বা বাক্য চেনা নয় বরং তথ্য প্রক্রিয়া করে অর্থ তৈরি করা। এটি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এর প্রথম ও অত্যাবশ্যকীয় ধাপ। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রয়েছে, যে ল্যাঙ্গুয়েজ দক্ষতা যেটা রয়েছে সেটার প্রথম ধাপই হলো যে কম্প্রিহেনশন, বোঝা। কারণ একটি ভাষা যদি পড়ে বা শুনে যদি বুঝতেই না পারি তাহলে একটি ভাষার প্রফিসিয়েন্সি কিভাবে হবে বা দক্ষতা আমাদের কিভাবে হবে একটি ভাষার ক্ষেত্রে। ঠিক আছে, তো ভাষা শিক্ষার মূল লক্ষ্য হলো কম্প্রিহেনশনের মাধ্যমে যোগাযোগমূলক ক্ষমতা। কারণ আমরা জানি যে ভাষা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের যোগাযোগ আরো উন্নত করতে পারবো। তারপরে প্রফিসিয়েন্সি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এটি কোনো একটি নির্দিষ্ট ভাষা বা বিষয়ে একজন ব্যক্তির সামগ্রিক ও ব্যবহারিক দক্ষতা কতটুকু তা যাচাই করার জন্য নেওয়া হয়। অর্থাৎ এই যে প্রফিসিয়েন্সি টেস্ট যেটা রয়েছে, অর্থাৎ একটি ভাষা সম্পর্কিত বা ভাষার যেগুলো স্কিল রয়েছে এগুলো সম্পর্কে শিশু কতটুকু জানে, কতটুকু দক্ষ, সেই যে দক্ষতা চেক করার জন্য আমরা যে টেস্ট নিয়ে থাকি সেটি হলো প্রফিসিয়েন্সি টেস্ট। এবং এখানে আমরা দেখেছি যে আমাদের শিরোনামে লেখা রয়েছে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তো একটি শিশুর ভাষা সম্পর্কে কতটুকু জানে সেই বিষয়ে সম্পর্কে আমরা মূল্যায়ন করতে হবে। তো মূল্যায়ন কিভাবে করবো একটু পরে আমরা জানবো, কিন্তু এখন বর্তমানে প্রফিসিয়েন্সি টেস্ট বলতে কি আমরা বুঝতে পারলাম। তো প্রফিসিয়েন্সি টেস্টের মূল বৈশিষ্ট্যগুলো হলো সামগ্রিক দক্ষতা পরিমাপ করা, গ্রামার, শব্দভান্ডার, বোঝার ক্ষমতা, কথোপকথন, এইগুলো আমরা বোঝার জন্য চেষ্টা করি। সাধারণত নির্দিষ্ট কোনো কোর্সে শেষ করা শর্ত নেই, অর্থাৎ মনে করো যে ল্যাঙ্গুয়েজ স্কিল যেগুলো রয়েছে এগুলো ক্লাস 4 এর মধ্যে, ক্লাস 5 এর মধ্যে শেষ করতে হবে, এই ধরনের কোনো একটি কোর্স নেই, বরং যত শিখবে তত আরো বেশি জানতে পারবে। ঠিক আছে, ফলাফল স্তর বিভক্ত, শুরু থেকে মধ্যবর্তী, উন্নত, দক্ষ। আছে আমরা অনেক সময় বলি যে এই শুরু, সে অনেকটা ভুল করেছে তো শুরুয়াত বলতে পারি, সে এই ভাষা সম্পর্কে পূর্ণভাবে বলতে পারে তো দক্ষ বলতে পারি, সেই কথাই বলা হয়েছে। যোগাযোগের দক্ষতা, বাস্তব জীবনের কথা, সাংস্কৃতিক প্রসঙ্গে বোঝার ক্ষমতা। তারপরে সিটেট পরীক্ষা নিজেই একটি টিচিং প্রফিসিয়েন্সি টেস্ট। আমরা আসলে আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, কিন্তু সিটেট হলো একটি টিচিং প্রফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে, তারপরে তারপরে অর্থাৎ প্রফিসিয়েন্সি টেস্ট হলো ভাষা বা বিষয়ের উপর আপনার আসল দক্ষতা চেক করা। যেমন একজন ড্রাইভার কতটা দক্ষ তার রাস্তায় গাড়ি চালিয়ে দেখা, শুধু লিখিত পরীক্ষায় নয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন, একটি মজার এক্সাম্পল ছিল। আচ্ছা, তারপরে ইভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন এন্ড প্রফিসিয়েন্সির উদ্দেশ্য। আচ্ছা, উদ্দেশ্য তো আমরা জানি যে শেখনের অগ্রগতি নির্ণয় বা ট্র্যাক করা, শিক্ষার্থীর ভাষার 4টি দক্ষতা এলএস আর ডাব্লিউ তে সময়ের সাথে সাথে কি কি উন্নতি করেছে তা যাচাই করা, ব্যক্তিগত শেখনের গতি ও ধরন বোঝা, শিক্ষণ পদ্ধতির উপকরণ কার্যকারিতার মূল্যায়ন করা, আর বিভিন্ন ধরনের উদ্দেশ্য রয়েছে। এগুলো আপনারা দেখে নিতে পারেন, কারণ এই পিডিএফটি আমি গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, তো সেখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। তারপরে ভাষা মূল্যায়ন করা হয় ভাষার 4টি দক্ষতার উপর ভিত্তি করে, এলএস আর ডাব্লিউ, এই যে 4টি স্কিল রয়েছে এইগুলোর উপর ভিত্তি করে একটি শিশুকে আমরা মূল্যায়ন করি, চেক করি, পরীক্ষা করি। এই যে ভাষার দক্ষতাগুলো সে কতটুকু জানে, কতটুকু বলতে পারে, কতটুকু লিখতে পারে। ঠিক আছে, তো ভাষার দক্ষতার ক্ষেত্রে মূল্যায়নের জন্য যে বিষয়গুলোকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ একটি শিশুকে মনে করো আমি জাজ করবো, আমি বিচার করবো, যাচাই করবো, তো করার ক্ষেত্রে আমাদের কোন কোন জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে সেইগুলো জিনিস আমি এখানে আলোচনা করতে হবে। সেগুলি হলো রিসেপটিভ স্কিল, গ্রহণ দক্ষতা, অর্থাৎ একটি শিশু কতটুকু বুঝতে পারে, কতটুকু আন্ডারস্ট্যান্ড করতে পারে, তো সেই জিনিসগুলো মনে রাখতে হবে। যেমন মনে করুন পঠন ও শ্রবণকালে যখন শিশু পঠন করবে বা শ্রবণ করবে সেক্ষেত্রে এই যে জাজ যিনি থাকবেন, বিচারক যিনি থাকবেন, তার কি জিনিস মাথায় রাখা উচিত। তো পঠন ও শ্রবণকালে শব্দ চিনতে ও বুঝতে পারছে কিনা সেটা মনে রাখতে হবে। বাক্যের অর্থ বা প্রসঙ্গ অনুধাবন করতে পারছে কিনা শিশু সেটা দেখতে হবে। ভাষার ব্যাকরণ ও গঠনের প্রাকৃতি বুঝতে পারছে কিনা সেটা দেখতে হবে। মৌখিক ও লিখিত নির্দেশ বুঝতে পারছে কিনা। মৌখিক ও লিখিত নির্দেশ যেমন মনে করুন আপনি শিক্ষার্থীকে বললেন যে তুমি এই জিনিসটা করো বা এইটির উত্তর দাও, সে যদি সেই উত্তর দিতে পারে বা সেই জিনিসটা সে করতে পারে তাহলে বুঝতে পারবে যে তার রিসেপটিভ বা গ্রহণ দক্ষতা তার রয়েছে, কারণ সে বুঝতে পেরেছে বলেই তো রেসপন্ড করেছে। ঠিক আছে, তারপরে শব্দের উচ্চারণ ও সুরভঙ্গি, ইনোটেশনের পার্থক্য বোঝা, অর্থাৎ আমাদের যে শব্দের সাউন্ড যেগুলো রয়েছে, সাউন্ডের যেগুলো সুর রয়েছে সেগুলো বুঝতে পারছে কিনা সেগুলো চেক করা। তারপরে মৌখিক ও লিখিত নির্দেশ বুঝতে পারা, এই যে আগে যেটা বলেছি। তারপরে এক্সপ্রেসিভ স্কিল, প্রকাশ দক্ষতা, কথা বলা ও লেখার সময়, অর্থাৎ একজন শিক্ষক যখন তার ছাত্রছাত্রীদেরকে মূল্যায়ন করতে যাবেন কথা বলার ক্ষেত্রে বা লেখার সময়ের ক্ষেত্রে, অর্থাৎ সে কতটুকু কথা বলতে পারে বা কতটুকু ভালো করে সে লিখতে পারে, তো সেক্ষেত্রে শিক্ষকের কি কি জিনিস মনে রাখা উচিত সেগুলি হলো কথা বলা ও লেখার সময় অর্জিত শব্দগুলির ব্যবহার করতে পারা, অর্থাৎ সে যেই শব্দগুলো সে আগে শিখেছিল সেই শব্দগুলো সে লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে ব্যবহার করতে পারছে কিনা। তারপর ওয়ার্ড রিট্রিভেল, আছে এখানে ওয়ার্ড নয় ওয়ার্ড হবে। ঠিক আছে,
তো ওয়ার্ড রিট্রিভেল অর্থ হলো সে সেই শব্দগুলা যে শিখেছিল আগে, অনেক আগে যেগুলো শব্দ শিখেছিল সেই শব্দগুলা সে তার স্মৃতি থেকে পুনরুদ্ধার করতে পারছে কিনা, অর্থাৎ সে আগে যেগুলো শিখেছিল ওয়ার্ড তার স্কিমাতে রয়েছে যে শব্দগুলা, সেই শব্দগুলা সে পুনঃপ্রকাশ করতে পারছে কিনা সেগুলো আপনি চেক করতে হবে। মনে করুন সে 1000 শব্দ শিখলো, সেই শব্দগুলা সে প্রয়োগ করতে পারছে কিনা, অর্থাৎ তার স্মৃতি থেকে সেই শব্দগুলো ব্যবহার করতে পারছে কিনা সেটি আপনাকে চেক করতে হবে। তারপরে স্পষ্ট উচ্চারণ ও সাবলীল ও অনর্গল কথা বলতে পারা, যৌক্তিক ধারাবাহিক রক্ষা, এবং এমন নয় যে কথা বলছে বলছে কি বলছে সে নিজে জানে না, এমন নয়, যৌক্তিকভাবে বলতে হবে বা লিখতে হবে, ঠিক আছে। তারপর প্রাসঙ্গিক ও উপযুক্ত শব্দ চয়ন, প্রাসঙ্গিকভাবে শব্দ বা বাক্য যেগুলো ব্যবহার করবে বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে সেগুলো এমন ভাবে হতে হবে যে প্রাসঙ্গিক হতে হবে, অপ্রাসঙ্গিক হলে চলবে না। তারপর এখন আমরা দেখবো যে কথন দক্ষতাকে আমরা কিভাবে মূল্যায়ন করব। তো আমরা এখন প্রথমে জানলাম যে একটি শিশুকে যখন আমরা এই যে 4টি স্কিলের ভিত্তিতে আমরা যখন মূল্যায়ন করব, মূল্যায়ন করার ক্ষেত্রে আমাদের দুটি জিনিস মনে রাখতে হবে। যে প্রথমটি হলো লিসেনিং এবং রিডিং এর ক্ষেত্রে আমরা কি মনে রাখবো যে রিসেপটিভ দক্ষতা তার কতটুকু রয়েছে, এবং আরেকটি হলো এক্সপ্রেসিভ স্কিল, যেখানে সে লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে সে তার প্রকাশমূলক যেগুলো দক্ষতা রয়েছে, প্রকাশমূলক যেগুলো বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সে প্রকাশ করতে পারছে কিনা সেগুলো আমরা চেক করবো, ঠিক আছে। তারপরে স্পিকিং, কথন মূল্যায়নের জন্য যে বিষয়গুলির উপর নজর দেওয়া প্রয়োজন, অর্থাৎ একজন শিক্ষক যখন শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করতে যাবেন এবং কথন মূল্যায়ন করতে যাবেন তখন কোন কোন জিনিস তার মাথায় রাখতে হবে। তো প্রথমটি হচ্ছে ভাষাগত উপাদান, উচ্চারণ, অর্থাৎ শিশু ভালো করে উচ্চারণ করতে পারছে কিনা কথা বলার ক্ষেত্রে, এই যে স্পিকিং কথা বলার ক্ষেত্রে সে উচ্চারণ ভালো করে করতে পারছে কিনা, বাক্যগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারছে কিনা সেগুলো আমরা চেক করতে হবে। তারপর শব্দ ভান্ডার, অর্থাৎ সে ভালো করে প্রাসঙ্গিকভাবে শব্দগুলো ব্যবহার করতে পারছে কিনা সেগুলো আমাদেরকে চেক করতে হবে। তারপরে ব্যাকরণ ও গঠন, অর্থাৎ ব্যাকরণের যেগুলো নিয়ম রয়েছে, এই যে এখানে লেখা রয়েছে যে ক্রিয়ার কাল বা আর্টিকেলস প্রিপোজিশন, এইগুলো সঠিক ব্যবহার করতে পারছে কিনা সেগুলো আমাদেরকে পরীক্ষা করতে হবে। তারপরে অনর্গলতা, বাধাহীন কথা প্রবাহ, অপ্রয়োজনীয় বিরতি বা আ ওম কম ব্যবহার, অর্থাৎ একটি শিশুর যখন কথন মূল্যায়ন করতে যাবেন তখন আপনি চেক করতে হবে যে শিক্ষার্থী যখন বলছে তখন তার মধ্যে মধ্যে আম উম এইভাবে করে করে কি থামছে কিনা, বা অনবরত সে কথা বলতে পারছে কিনা, তার কথন দক্ষতার বিকাশ হচ্ছে কিনা সেগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ অনর্গলভাবে সে কথা বলতে পারছে কিনা সেটি আপনাকে যাচাই করতে হবে। তারপরে স্পষ্টতা, অর্থাৎ কথা বলার সাথে সাথে যদি তার স্পষ্টতা না থাকে তাহলে শ্রোতা তো বুঝতেই পারবে না, তো সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। তারপরে চোখের যোগাযোগ, যেমন মনে করুন কথা বলার ক্ষেত্রে আমরা দেখি যে ইন্টারভিউ করার ক্ষেত্রে ইন্টারভিউ এবং ইন্টারভিউয়ার মধ্যে চোখের যে আই কন্টাক্ট যেটা রয়েছে সেটাও ভালোভাবে সে বজায় রাখতে পারছে কিনা সেটা আমরা চেক করবো। তারপর যৌক্তিক ধারাবাহিকতা, ঘটনা বা ধারণার যুক্তিসঙ্গত ক্রমে উপস্থাপন, অর্থাৎ যে কোনো ঘটনা সে বিশ্লেষণ করতে প্রথমে সে ইন্ট্রোডাকশন দিবে এবং শেষে সে কনক্লুশন দিতে পারবে, অর্থাৎ ধারাবাহিকতা সে বজায় রাখতে পারবে। তারপরে স্পিকিং মূল্যায়নের পদ্ধতি কিভাবে আমরা করতে পারি, 4-5 মিনিটের জন্য কোনো একটি বিষয়ের উপর কথা বলতে হবে, পিকচার বা ইভেন্ট ডিসক্রিপশন, ছবি বা ঘটনা সম্পর্কে বর্ণনা করতে হবে, জার্নি বা এক্সপেরিয়েন্স সম্পর্কে কিছু বর্ণনা করতে হবে। আর বিভিন্ন জিনিস আমরা জানি যে রোল প্লে, ওরাল রিপোর্টস, প্রেয়ার, গ্রুপ ডিসকাশন, প্রবলেম সলভিং, কনভারসেশন, স্টোরি টেলিং, আর বিভিন্ন জিনিস রয়েছে, ডায়লগ ক্রিয়েশন, এগুলো রয়েছে। তো এগুলো আপনারা পিডিএফ থেকে পড়ে নিতে পারেন। তারপরে মূল্যায়নের সময় বিশেষ লক্ষ্য, কমিউনিকেটিভ এফেক্টিভনেস, অর্থাৎ শ্রোতা কি বুঝলো। তারপরে ল্যাঙ্গুয়েজ একুরেসি, ভাষাগত সঠিকতা কতটুকু রয়েছে, অন্যের সাথে কিভাবে কথোপকথন করলো, আত্মবিশ্বাসের মাত্রা, ভুল হলে কিভাবে সংশোধন করলো সেগুলো আপনি লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। কোন একটা জিনিস কথার মধ্যে ভুল বলে ফেললো তো সেটি কিভাবে নিজেকে সংশোধন করলো সেটি আপনাকে চেক করতে হবে। তারপরে লিসেনিং, অর্থাৎ একটি শিশুর শ্রবণ দক্ষতার বিকাশ হলো কিনা সেগুলো চেক করার জন্য আমাদের কোন কোন জিনিস মনে রাখার প্রয়োজন বা মাথায় রাখার প্রয়োজন। প্রথমে হলো মনোযোগ ও ধৈর্য, অর্থাৎ শিক্ষার্থীর শ্রবণকৃত বিষয় কতক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে, অপ্রাসঙ্গিক শব্দ ও ব্যাঘাত এড়িয়ে ফোকাস করা। উদাহরণ যেমন 5 মিনিটের গল্প বলার সময় শিক্ষার্থী বিরক্তি হচ্ছে কিনা বা মনোযোগ দিচ্ছে কিনা সেগুলো আপনি মনে রাখতে হবে। তারপর নির্দেশ অনুসরণ করতে পারছে কিনা, যে কোনো জিনিস আপনি বললেন যে আমাকে ওই কলমটা দাও, যদি সে কলম নিয়ে এনে দিতে পারে তাহলে বুঝবেন যে সে আপনার কথাটি মনোযোগ সহকারে শুনতে পারছে। তারপরে মূল তথ্য গ্রহণ, গেইনিং বেসিক ইনফরমেশন, শ্রবণকৃত উৎপাদন থেকে মূল তথ্য বা ঘটনা সংগ্রহ করা, কে কি কোথায় কখন এই প্রশ্নের উত্তর খোঁজা। উদাহরণ সংবাদ বার্তা থেকে কার নাম কি ঘটেছে তারিখ ইত্যাদি সংগ্রহ করা, কারণ আমরা যদি ভালো করে শুনি তাহলে আমরা সেইগুলা রিপ্লাইও দিতে পারবো। সেই জিনিসটাই বলা হয়েছে যে আমরা ভালো করে তথ্য গ্রহণ করতে হবে, মূল তথ্যগুলো গ্রহণ করতে হবে। তথ্য বিশ্লেষণ, আমরা কোনো কিছু শোনার পর সেগুলো বিশ্লেষণ করি না যে এগুলা কিভাবে হলো কেন হলো, এইগুলোই কথা বলা হয়েছে যে আমরা যদি ভালো করে শুনি তাহলে সেগুলো বলতে পারবো। তো যদি বিশ্লেষণ করতে পারো, যদি বিশ্লেষণ করতে পারে তখন আপনি বুঝতে পারবেন যে একটি শিশুর লিসেনিং দক্ষতার অনেকটি অগ্রগতি হয়েছে, ঠিক আছে। তারপর শব্দভান্ডার বোঝার ক্ষমতা, ভোকাবুলারি আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ যেমন মনে করুন অনেকটা বড় একটি চ্যাপ্টার, এই চ্যাপ্টারের মধ্যে অনেকটা অপরিচিত শব্দ, সেই শব্দগুলো শিশু বুঝবে কি করে, প্রাসঙ্গিক অনুযায়ী বুঝবে, ঠিক আছে। একটি লাইনের মধ্যে সমস্ত লাইন সে বুঝতে পারলো কিন্তু একটি শব্দ অনুমান করতে পারছে না, তো সেই আগের লাইন এবং পরের লাইনের উপর ভিত্তি করে সে এই শব্দের অর্থ উদ্ধার করে নিতে হবে। সেটি বলা হয়েছে যে শব্দভান্ডার বোঝার ক্ষমতা কতটুকু রয়েছে সেগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে লিসেনিং দক্ষতা মূল্যায়ন করার ক্ষেত্রে, ঠিক আছে। তারপর ভাষা 1 ভাষা 2 এর পার্থক্য করুন, আচ্ছা ঠিক আছে। তারপরে বাক্য গঠন বোঝার ক্ষমতা, সেন্টেন্স স্ট্রাকচার আন্ডারস্ট্যান্ডিং, জটিল ও যৌগিক বাক্যের ব্যাকরণিক গঠন বিশ্লেষণ করা। তারপর শ্রুত বিষয় প্রতিক্রিয়া, অর্থাৎ রেসপন্স এবিলিটি, যা কিছু শুনলো সে তার প্রতিক্রিয়া দিতে পারছে কিনা, কোনো একটি জিনিস বিষয়ে আপনি পড়ানোর পরে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন সেগুলো সে রেসপন্স করতে পারছে কিনা সেগুলো দেখা। তারপরে দ্বিতীয় ভাষার ধ্বনি চিনতে পারা, যেমন মনে করেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে ইংরেজি বা অন্য যে কোনো ভাষাই হোক, সেই ভাষায় যদি শিক্ষক কোনো কিছু বলেন তাহলে সেই ভাষার যে সাউন্ড যেটা রয়েছে সেটা কি সে বুঝতে পারছে সেটা চেক করা। তারপরে মিথস্ক্রিয়ামূলক টাস্ক, যেমন মনে করেন কথোপকথন করতে পারছে কিনা অন্য সঙ্গী সাথীদের সাথে, সাক্ষাৎকার যখন ইন্টারভিউয়ার এবং ইন্টারভিউর মধ্যে যে কথোপকথন হয় সেই কথোপকথনের রেসপন্স দিতে পারছে কিনা, গ্রুপ আলোচনায় সে যোগদান করতে পারছে কিনা, আলোচনায় সে কথা বলতে পারছে কিনা। তারপরে বিশ্লেষণমূলক টাস্ক, লেকচার, নিউজ অ্যানালাইজ করা, মতামত ও যুক্তি বিশ্লেষণ করা, ইমোশনাল টোন চিহ্নিত করা, অনেক সময় আমরা ইমোশনালি অনেক কিছু সেন্টেন্স বলে দেই তো সেই সেন্টেন্সগুলো সে বুঝতে পারছে কিনা সেগুলো চেক করা। তারপরে রিডিং, পঠন মূল্যায়নের জন্য যে বিষয়গুলির উপর নজর দেওয়া প্রয়োজন, প্রথমটি হচ্ছে ধ্বনিতত্ত্ব ও শব্দ গঠন ক্ষমতা, যেমন ধ্বনিসমূহকে শব্দে রূপান্তরিত করার দক্ষতা, যেমন এই যে ছোটবেলা আমরা অনেকটা সাউন্ড শিখেছিলাম সেই সাউন্ডগুলো থেকে আমরা কিন্তু শব্দ গঠন করতে পরে শিখেছি, তো সেইগুলা শিশু করতে পারছে কিনা সেই দিকে নজর রাখতে হবে। যেমন সি কে
কি এই ধরনের যেগুলো সাউন্ড রয়েছে এই সাউন্ডগুলো একসাথে করে সে ক্যাট বলতে পারছে কিনা সেটা আপনি চেক করতে হবে। তারপরে শব্দ ও ব্যাকরণগত বোধগম্যতা অর্থাৎ ভোকাবুলারি সম্পর্কে সে কতটুকু বুঝতে পারছে, সেন্টেন্স কম্প্রিহেনশন সেন্টেন্স সম্পর্কে সেন্টেন্সের অর্থ বুঝতে পারছে কিনা, সেই প্রাসঙ্গিকতা বুঝতে পারছে না, ব্যাকরণের যেগুলো নিয়ম কানুন ব্যবহার হয়েছে সেগুলো সে বুঝতে পারছে কিনা সেগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। শব্দের অর্থ, বাক্যের গঠন, অর্থ অনুধাবন করা, অনর্গলতা ও স্বাভাবিক গতি অর্থাৎ আপনি যখন রিডিং মূল্যায়ন করতে যাবেন যে কোনো শিক্ষার্থী, তখন আপনি দেখবেন সেই শিক্ষার্থী বই হোক বা ম্যাগাজিন হোক সেগুলো সে অনর্গলভাবে পড়তে পারতেছে কিনা বা সে স্বাভাবিক গতিতে সে পড়তে পারছে কিনা সেগুলো আপনি চেক করতে হবে। তারপরে পাঠ্যবস্তু হৃদয়ঙ্গমন করা অর্থাৎ যে বিষয় সম্পর্কে সে পড়বে, একটি পাঠ সম্পর্কে পড়লো, সেই পাঠের যে ভিতরের যেগুলো কথা রয়েছে, অন্তরঙ্গ যেগুলো কথা রয়েছে সেগুলো সে অনুধাবন করতে পারলো কিনা অর্থাৎ সেগুলোর অর্থ বুঝতে পারলো কিনা, সেটাকেই বলা হয় হৃদয়ঙ্গম। অর্থাৎ সেই পাঠের আসলে মূল বিষয়টা কি সেই জিনিসটা সে বুঝতে পারলো কিনা সেটা আপনাকে চেক করতে হবে। তারপরে বিশ্লেষণ ও সমালোচনামূলক পড়া অর্থাৎ সে ক্রিটিক্যাল রিডিং করতে পারছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে। তারপরে শব্দভান্ডার ও শব্দর জ্ঞান, কন্টেন্ট ও স্পেসিফিক টেকনিক্যাল শব্দ চিনতে পারা, সিনোনিমস, অ্যান্টোনিমস, হোমোফোনস এগুলোর মধ্যে পার্থক্য করতে পারা। তারপরে সংক্ষিপ্তকরণ ও পুনর্ব্যক্তিকরণ অর্থাৎ সামারাইজেশন বা রিটেইলিং। আমরা অনেক সময় যে কোনো একটি পাঠ পড়ার পর শিশুদেরকে বলি না যে তুমি এটি সারাংশ বলে দাও, সেই কথাই বলা হয়েছে যে পাঠ্যের মূল বক্তব্য সংক্ষেপে উপস্থাপন করা, নিজের ভাষায় বিষয়বস্তু বর্ণনা করা, ধারাবাহিকতা ও যুক্তিক্রম বজায় রাখা। এই যে আপনি সামারাইজ করার সাথে সাথে আপনি প্রথমে শুরু করতেই আপনি যখন সারাংশ বলবেন, তো সারাংশ বলার ক্ষেত্রে পাঠের যে শেষে যে বস্তু ছিল সেই বস্তুগুলো আপনি প্রথমে বলতে পারবেন, অর্থাৎ সিকোয়েন্স মেইনটেইন রেখে আপনি সামারাইজ করতে হবে। উদাহরণ, গল্পটির 5টি বাক্যে সংক্ষেপে করা আছে, ঠিক আছে। তারপরে অনুমান ও ভবিষ্যৎবাণী, অপ্রকাশিত তথ্য যুক্তিসঙ্গত অনুমান করা, পরবর্তী ঘটনা বা উপসংহার ভবিষ্যৎবাণী অর্থাৎ পরে একটি সেন্টেন্স পড়লেন এরপরে সেন্টেন্স কি হবে সেটি আপনি বুঝতে পারবেন, বা একটি সেন্টেন্সের পরে আরেকটি সেন্টেন্স এসে গেল কিন্তু এর ভিতরে আরেকটি সেন্টেন্স কেউ কেটে দিল, এই যে লুকিয়ে থাকা যে সেন্টেন্স সেটাও আপনি বুঝতে যেতে পারেন, সেই কথাই বলা হয়েছে যে ভবিষ্যৎবাণী করতে পারা। অর্থাৎ আপনি একটি পাঠ সম্পর্কে পাঠের অর্ধেক পড়লেন, পরবর্তী অর্ধেকে কি হতে পারে সেটি অনুমান করা। তারপরে রাইটিং, লেখন মূল্যায়নের ক্ষেত্রে যে বিষয়গুলির উপর নজর দেওয়া প্রয়োজন, প্রথমটি হচ্ছে বাক্য গঠন ও কাঠামোর দিকে নজর রাখতে হবে। অর্থাৎ একটি শিশুকে যখন আমরা রাইটিং এর ক্ষেত্রে মূল্যায়ন করতে যাব তখন কোন কোন বিষয়ের উপর আমাদের নজর দিতে হবে। তো প্রথমটি হচ্ছে বাক্য গঠন কিভাবে করছে, বাক্যর কাঠামো, বাক্যর যে স্ট্রাকচার যেগুলো রয়েছে সেগুলো কিভাবে সে সাজিয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে মনে রাখতে হবে এবং সেগুলো আমরা চেক করতে হবে। তারপরে ব্যাকরণগত সঠিকতা, ক্রিয়ার কাল, টেন্স, বচন, নম্বর, পুরুষ, কারক, বিভক্তি এই সবগুলা সঠিক ব্যবহার করতে পারলো কিনা সেগুলো চেক করা। তারপরে ছেদ চিহ্ন, জ্যোতি চিহ্ন, পাঞ্চুকেশন, ফুল স্টপ, কমা, কোয়েশ্চন মার্ক এই সবগুলা সঠিক জায়গায় সে ব্যবহার করতে পারলো কিনা সেগুলো আমাদেরকে চেক করতে হবে। তারপরে শব্দভান্ডার ও শব্দ চয়ন, প্রাসঙ্গিক ও সঠিক শব্দ নির্বাচন, ফর্মাল ইনফর্মাল শব্দের মধ্যে পার্থক্য, সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মের সঠিক ব্যবহার করতে পারছে কিনা সেগুলো আমাদেরকে চেক করতে হবে। তারপরে বাক্যতত্ত্ব ও বাক্যরীতি অর্থাৎ আমরা যে বাক্য গঠন করার ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসাই, তারপরে বার বসাই, তারপরে অবজেক্ট বসাই, সেগুলো কি সে সঠিকভাবে ব্যবহার করতে পারছে কিনা সেগুলো আপনাকে চেক করতে হবে। তারপরে পদ্ধতিগত ও যৌক্তিক বিন্যাস, প্যারাগ্রাফ স্ট্রাকচার, টপিক, সেন্টেন্স, সাপোর্টিং ডিটেইলস এবং কনক্লুশন। প্রথমে সে টপিকের কিছু সেন্টেন্স লিখবে, তারপরে সাপোর্টিং ডিটেইলস লিখবে অর্থাৎ কিছু বর্ণনা লিখবে একটু বিষয়ের, তারপরে একটি কনক্লুশন দিবে। সেই যে পদ্ধতিগত যৌক্তিক বিন্যাস যেটা রয়েছে, কোন বাক্যের পরে কি আসবে বা কোন জিনিস লেখার পর কোন জিনিস লিখবো, সেই জিনিসটা সে সঠিকভাবে করতে পারলো কিনা সেগুলো সম্পর্কে আপনাকে যাচাই করতে হবে। তারপরে স্পষ্ট ও সরলতা, ক্লিয়ারিটি ও সিম্পলিসিটি, জটিল ধারণা সহজ ভাষায় প্রকাশ অর্থাৎ বিভিন্ন জটিল যেগুলো বিষয় রয়েছে সেগুলো সে সহজে ব্যাখ্যা করতে পারছে কিনা, স্পষ্টতা, তার লেখার মধ্যে স্পষ্টতা রয়েছে কিনা সেগুলো চেক করতে হবে। তারপরে বিষয়বস্তু ও উদ্ভাবনা, মূল ধারণা বা বিষয়ের গভীরতা, নিজস্ব চিন্তা ভাবনার প্রকাশ, যেমন প্রথাগত উত্তর না দিয়ে নতুন দৃষ্টিভঙ্গির উপস্থাপনা। অর্থাৎ আপনি যে কোনো একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন, সেই উত্তরে সে নিজের ভাষা ব্যবহার করলো, অর্থাৎ বইয়ে লেখা যে উত্তর রয়েছে সেটি না ব্যবহার করে নিজের থেকে কিছু উত্তর বানানোর জন্য সে চেষ্টা করলো। অর্থাৎ প্রথাগত উত্তর না দিয়ে নতুন দৃষ্টিভঙ্গি, নতুন ভাবে সে নিজের থেকে লিখতে পারলো কিনা সেটাও আপনি চেক করতে পারেন তার লেখন দক্ষতা মূল্যায়ন করার ক্ষেত্রে, ঠিক আছে। তারপর উদ্দেশ্য ও প্রসঙ্গ, যেমন বন্ধুকে চিঠি কিভাবে লিখবে, অফিসিয়াল আবেদন কিভাবে লিখবে, সেগুলো সম্পর্কে তার অ্যাওয়ারনেস রয়েছে কিনা সেগুলো আপনাকে চেক করতে হবে। তারপরে স্পেলিং একুরেসি, অর্থাৎ শিশু যে শব্দ লিখলো সেই শব্দগুলোর বানান ভুল আছে কিনা সেগুলো আপনাকে দেখতে হবে, যেমন স্বস্নেহ বা স্নেহ, স্নেহ হলো শুদ্ধ, সেগুলো আপনাকে চিহ্নিত করতে হবে। তারপরে এডিটিং এন্ড রিভিশন স্কিল, সম্পাদনা দক্ষতা, নিজের লেখা সংশোধন করতে পারা। অর্থাৎ মনে করুন শিক্ষক কোনো একটি বিষয় সম্পর্কে লিখতে বললেন, লেখার পর শিশু নিজের লেখা নিজে চেক করতে পারছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে। কারণ নিজের লেখার মধ্যে অনেকটা বানানের ভুল হয়, অনেকটা গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে থাকে, তো সেইগুলা শিশু নিজে শনাক্ত করতে পারছে কিনা সেগুলো আপনাকে চেক করতে হবে। পেয়ার এডিটিং এ অংশগ্রহণ, অর্থাৎ কিছু শিক্ষার্থীদেরকে মনে করুন একটি টপিক সম্পর্কে লিখতে বলা হয়েছে, তারপর লেখার পর একে অন্যের যে ভুল রয়েছে সেইগুলো সংশোধন করতে পারছে কিনা সেগুলো আপনাকে চেক করতে হবে। তারপরে শ্রেণীকক্ষ কৌশল, প্রসেস অফ রাইটিং, প্ল্যানিং, ড্রাফটিং, রিভাইজিং, এডিটিং এবং পাবলিশ। অর্থাৎ আমরা যে কোনো বিষয় সম্পর্কে যখন লিখতে যাই তো প্রথমে আমরা কি করি, প্ল্যানিং করি, ব্রেইনস্টর্মিং করি যে আমরা কি লিখবো, কি বিষয় সম্পর্কে লিখবো, বিষয় নির্বাচিত করি, তারপরে আমরা ড্রাফট করে দিই অর্থাৎ লিখে দিই, সেই বিষয় সম্পর্কে আমরা সম্পূর্ণরূপে লিখি, তারপরে আমরা রিভাইজ করি অর্থাৎ সেই বিষয়ে যে বিষয় সম্পর্কে আমি লিখেছি সেই বিষয়ে কোনো কিছু শব্দ বা কোনো বাক্য অ্যাড করার প্রয়োজন আছে কিনা সেগুলো আমরা দেখি, কোনো কিছু শব্দ বা বাক্য ডিলিট করার প্রয়োজন আছে কিনা সেগুলো সম্পর্কে আমরা দেখি, তারপরে এডিটিং করি অর্থাৎ এটি হলো ফাইনাল চেকিং। পাবলিশের আগের স্টেপ হলো এডিটিং, ফাইনাল চেকিং। এডিটিং এর ক্ষেত্রে আমরা দেখি যে গ্রামারের ছোট ছোট যেগুলো মিস্টেক রয়েছে, কমা, দাড়ি কোথায় লাগাতে হবে সেইগুলোর ব্যবহার ঠিকভাবে হলো কিনা, তারপরে এই যে ছোট হাতের অক্ষর আমরা কোথায় বসাতে হবে, বড় হাতের অক্ষর কোথায় বসাতে হবে, সেগুলোর কোনো মিস্টেক থাকলো কিনা সেগুলো আমরা চেক করি, তারপরে আমরা কি করি, পাবলিশ করে দিই, ঠিক আছে, আমাদের লেখনীটা পাবলিশ করে দিই। এটাই ছিল আমাদের লেখনের প্রক্রিয়া, ঠিক আছে, প্রসেস অফ রাইটিং। তারপরে আমরা দেখবো গুরুত্বপূর্ণ বিবেচনা, এরর অ্যানালাইসিস, ভুলের ধরন চিহ্নিত করা, ব্যাকরণ, বানান, গঠন, অর্থাৎ একটি শিশুর যে ভুল যেগুলো করে সেই ভুলের ধরন কিভাবে হয় সেগুলা চিহ্নিত করতে হবে, শনাক্ত করতে হবে, ব্যাকরণে কিভাবে ভুল হয়, বানান করার ক্ষেত্রে কিভাবে ভুল হয়, শব্দ গঠন, বাক্য গঠন করার ক্ষেত্রে কিভাবে সে ভুল করতে পারে, সেই ধরনের যে ভুল যেগুলো রয়েছে এই ভুলগুলো আমাদেরকে অ্যানালাইজ করতে হবে। প্রোগ্রেস ট্রেকিং, সময়ের সাথে সাথে উন্নতি পর্যবেক্ষণ, অর্থাৎ একটি শিশু মনে করুন গত সপ্তাহে আমি কিছু ভুল পেয়েছিলাম, সেই ভুলগুলো সংশোধিত হয়ে একটু অগ্রগতি দেখাতে পারলো কিনা সেগুলো আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। তারপর
ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। আমাদেরকে মনে রাখতে হবে যে বিভিন্ন শিক্ষার্থীর শেখার ধরন, শৈলী সবকিছু আলাদা এবং চাহিদা আলাদা। সুতরাং কিছু ছাত্র থাকতে পারে যে দুর্বল, কিছু সবল থাকতে পারে। তো সেখানে আপনাকে মনে রাখতে হবে যে এটি দুর্বল ছিল মূল্যায়ন করার ক্ষেত্রে, তো সেইভাবে আপনি মূল্যায়ন করবেন। যেমন ভালো ছাত্রের জন্য 50টি শব্দের অর্থ আপনি বলতে পারেন এবং একটু দুর্বল ছাত্রের জন্য আপনি 3টি শব্দের অর্থ জিজ্ঞাসা করতে পারেন, এই ধরনের হতে পারে। শেখন মূল্যায়ন কেবল ভুল ধরার প্রক্রিয়া নয়, বরং শিক্ষার্থীর চিন্তা প্রকাশ, যুক্তি নির্মাণ ও ভাষাগত সক্ষমতার বিকাশের একটি সহায়ক প্রক্রিয়া। একটু আগে যে আমি বলেছিলাম যে ইভালুয়েশন, এক্ষেত্রে শুধু ইভালুয়েশন বলতে আমরা মার্ক দিব, গ্রেড দেব সেই বিষয় নয়, বরং এখানে ইভালুয়েশনের অর্থই হলো অ্যাসেসমেন্ট, সিসি। ঠিক আছে? তো এখানে আমরা শিশুদেরকে আমরা ফরমেটিভ অ্যাসেসমেন্ট করব, সাবমিটিভ অ্যাসেসমেন্ট করব, ইভালুয়েশন করব, সিসি করব, সবগুলা জিনিস আমরা একত্রিত মিলিয়ে ইভালুয়েশন বলেছি। তো সেজন্য এখানে বলা হয়েছে যে শেখন মূল্যায়ন কেবল ভুল ধরার প্রক্রিয়া নয়, শুধু আমরা শিক্ষার্থীদের যে ভুল ধরবো সেটা আমাদের কাজ নয়, বরং শিক্ষার্থীর চিন্তার প্রকাশ, যুক্তি নির্মাণ ও ভাষাগত সক্ষমতার বিকাশের একটি সহায়ক প্রক্রিয়া। অর্থাৎ আমরা যে এখানে যে মূল্যায়ন করব, মূল্যায়ন করার পরে যেগুলো আমরা ভুল বের করবো সেইগুলো কিভাবে সংশোধন করতে হবে সেগুলোর দিকে আমাদেরকে নজর দিতে হবে, সেই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এই ভাষার দক্ষতার মূল্যায়ন করতে হবে, এই কথাই বলা হয়েছে। ঠিক আছে? তো এখানে বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ বিবেচনা, এই জন্য আমাদের বিবেচনা রাখতে হবে যখন আমরা মূল্যায়ন করতে যাবো, শিক্ষার্থীদের মূল্যায়ন করবো, তখন আমাদের মাথায় এইগুলো জিনিস রাখতে হবে। ঠিক আছে? তো এই ছিল আজকের আমাদের ক্লাস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় শিক্ষকরা, আজকের ক্লাসটি আমরা এখানেই সমাপ্ত করছি। আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলি দেখেননি, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন আসেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস টু অল টিচার্স।